কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2-1 অর্থাৎ কম্পালসারি সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। 5 নম্বরের প্রশ্ন, যে প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল উদাহরণসহ সংজ্ঞা দাও অপনিহিতি, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল উদাহরণসহ সংজ্ঞা দাও অর্থ সংক্রমণ বা অর্থ সংশ্লেষ। এই প্রশ্ন দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে আরও দুটি উদাহরণসহ সংজ্ঞা অর্থাৎ জোর কলম শব্দ এবং লোকনিরক্তি শব্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে ভিডিওতে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ সাজেশান 10 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলিও নিয়ে আলোচনা করা হয়েছে। তার সাথে তোমাদের বিগত বছর প্রিভিয়াস ইয়ার 2021, 22, 23 সালের বিগত 3 বছরের এসিকিউ প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা এই প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের উদাহরণসহ সংজ্ঞা দাও অপনিহিতি। উদাহরণসহ সংজ্ঞা আলোচনা করো অপনিহিতি। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে অপনিহিতি। অপনিহিতি কী দেখে নাও সংজ্ঞাটা। বলা হয়েছে শব্দ মধ্যস্থ কোণে ব্যঞ্জনধ্বনির পর যদি হর্ষইকার বা হর্ষৌকার থাকে, তবে সেই হর্ষইকার বা হর্ষৌকার যদি ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারিত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটাই হলো অপনিহিতি। এছাড়াও শব্দের জফলাযুক্ত ব্যঞ্জন বা ক্ষীয় বা বর্গের জয়িং থাকলে তার আগে অতিরিক্ত একটি হর্ষই বা হর্ষ উচ্চারিত হয়। এই উভয় প্রক্রিয়াকে অপনিহিতি বলে। অপনিহিতি আসলে এক প্রকার বর্ণ বিপর্যয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লক্ষ্য করেছিলেন প্রাচীন ও মধ্য বাংলায় প্রচলিত ছিল অপনিহিতি এবং বর্তমানে পূর্ববর্ষীয় রীতির অন্যতম বৈশিষ্ট্য হল অপনিহিতি। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে অপনিহিতির উদাহরণ সহ যে উদাহরণগুলি রয়েছে দেখে নাও। প্রথম উদাহরণে বলা হয়েছে শব্দের অন্তঃশিলে বলে জফলা ক্ষীয় এবং বর্গের জয় ইঙ থাকলে হর্ষই ধ্বনির আগমন ঘটে। যেমন উদাহরণ রয়েছে জফলা কন্যা, কন্যা থেকে কৈন্যা, এবং ক্ষীয় উদাহরণ রয়েছে লক্ষ্য থেকে লৈক্ষ্য, এবং বর্গের জয় ইঙ, বর্গের জয় ইঙ থেকে যজ্ঞ থেকে জৈজ্ঞ। এই যে উদাহরণগুলি রয়েছে। আবার পরবর্তী বলা হয়েছে দুই সিলেবলের শব্দ যদি পূর্ব 3 প্রকার সংযুক্ত ব্যঞ্জন না থাকে তবে কেবল বিপর্যাস ঘটিত কারণে অপনিহিতি হয়। যেমন হর্ষই বা হর্ষৌ স্বস্থানে উচ্চারিত না হয়ে আগে উচ্চারিত হয়। যেমন উদাহরণ রয়েছে রাতি থেকে রাইত, আজি থেকে আইজ, করিয়া থেকে কইরা, গাঁটি থেকে গাঁইট, পাখি থেকে পাইক, চারি থেকে চাইর ইত্যাদি। এবং পরবর্তী উদাহরণ রয়েছে মাথুয়া থেকে মাউথুয়া, মাঠুয়া থেকে মাউঠুয়া, মাছুয়া থেকে মাউছুয়া, নাটুয়া থেকে নাউটুয়া, সাধু থেকে সাউথ, ভাতুয়া থেকে ভাউতুয়া ইত্যাদি। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। তোমাদের অপনিহিতি সম্পর্কে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই প্রশ্নটির উত্তর তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষা যাওয়ার আগে। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উদাহরণসহ সংজ্ঞা দাও অর্থ সংক্রমণ বা অর্থ সংশ্লেষ। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে অর্থ সংক্রমণ বা অর্থ সংশ্লেষ। বলা হয়েছে শব্দের অর্থের পরিবর্তন কতগুলি ধাপের মধ্যে দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থ বা আদি অর্থের সঙ্গে তার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। শব্দে এই ধরনের ঘটনা ঘটলে তাকে বলা হয় অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রমণ। যেমন উদাহরণ রয়েছে, দেখো, উদাহরণ প্রথম বলা হয়েছে সংস্কৃত ঘর্ম শব্দের অর্থ ছিল গরম, বাংলা এর বর্তমান অর্থ ঘাম বা শ্বেত। সংস্কৃত পাত্র শব্দের অর্থ ছিল পান করার আধার, তা থেকে অর্থ বিস্তারের ফলে এর অর্থ হয়েছে যে কোনো রকমের আধার। থেকে অর্থ সংকোচের ফলে হয় কন্যা দান করার আধার।
এবং অর্থ সংশ্লেষের ফলে হয়, যার সংকীর্ণ অর্থ হলো বর। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে সন্দেশ একটি শব্দ, তার আদি অর্থ ছিল সংবাদ। সেকালে ডাক ব্যবস্থা ছিল না, তখন লোকে আত্মীয়দের বাড়িতে সংবাদ নিয়ে যেত কিছু মিষ্টান্ন নিয়ে। এই হিসেবে একদা এর অর্থ দাঁড়িয়েছিল মিষ্টান্ন। তখন যে কোনো মিষ্টান্নকেই সন্দেশ বলতো, সেটা হলো অর্থ প্রসার। তারপর অর্থ সংকোচ হয়ে এখন সন্দেশের অর্থ দাঁড়িয়েছে এক বিশেষ শ্রেণীর মিষ্টি। পরবর্তী 3 নম্বর উদাহরণে বলা হয়েছে চক্রান্ত একটি শব্দ, এর আদি অর্থ ছিল চাকার শেষ ভাগ। তারপর বারবার অর্থ পরিবর্তন হতে হতে এখন চক্রান্তের অর্থ দাঁড়িয়েছে ষড়যন্ত্র। কিন্তু চাকার শেষ এই প্রাচীন অর্থের সঙ্গে ষড়যন্ত্রের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। এই হলো শব্দের অর্থ রূপান্তর বা অর্থ সংক্রমণ। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। তোমাদের অর্থ সংক্রমণ বা অর্থ সংশ্লেষ এবং তোমাদের অপনিহিতি সম্পর্কে আলোচনা করা হলো। তোমাদের পরীক্ষায় দুটি আসে, উদাহরণসহ সংজ্ঞা লিখতে হয়। পূর্বে আমি তোমাদের জোর কলম শব্দ এবং লোকনিরুক্তি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটি আলোচনা করেছি এবং এই প্রশ্ন দুটিও আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা এই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।